মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাত এখন আর নিছক উত্তেজনার সীমাই নেই। এটি পরিণত হয়েছে সরাসরি যুদ্ধের মঞ্চে। পাল্টাপাল্টি হামলায় জর্জরিত দুই দেশ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যে কোনো সময় ঘটতে পারে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিস্ফোরণ। আর এই ভয়াল সম্ভাবনার কেন্দ্রে রয়েছে একটিমাত্র বোমা, যা সম্পূর্ণভাবে বদলে দিতে পারে যুদ্ধের গতি ও সমীকরণ। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরান তার পারমাণবিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোগুলো পাহাড়ের নিচে মাটির গভীরে নির্মাণ করেছে। সাধারণ বোমা দিয়ে এইসব স্থাপনায় আঘাত হানা প্রায় অসম্ভব। তবে যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে একমাত্র সেই সুপার বোমা, যা দিয়ে তলদেশ চিরে ঢুকে বিস্ফোরিত হতে সক্ষম। এই বোমার নাম GBU-57 বা ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর MOP। বিশ্বের সবচেয়ে ভারী প্রচলিত বোমা হিসেবে পরিচিত GBU-57 এর ওজন প্রায় 30,000 পাউন্ড, অর্থাৎ 13,600 কেজিরও বেশি। এটি পারমাণবিক নয়, কিন্তু ধ্বংসের ক্ষমতায় এক কথায় দানব। ভয়ঙ্কর এই বোমাটি বহন করতে পারে কেবলমাত্র যুক্তরাষ্ট্রের স্টেলথ বোম্বার B-2 স্পিরিট, যা একসঙ্গে দুটি MOP বহন করে প্রায় 11,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এই বোমা ভূপৃষ্ঠ ভেদ করে 60 মিটার বা 200 ফুট গভীরে গিয়ে বিস্ফোরিত হয়, তাই একে বাংকার ব্লাস্টার নামেও ডাকা হয়। একবার বিস্ফোরিত হলে গভীরতল জ্বালামুখী শক্তিতে পুরো অঞ্চল কেঁপে ওঠে। বিশ্লেষক কার্লটন হেলিক বলেন, এই বোমা মূলত পাহাড়ের ভেতর গোপনে নির্মিত স্থাপনায় ঢুকে সেখানে বিস্ফোরণ ঘটায়, যেখানে সাধারণ বোমা কল্পনাও করতে পারে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সুপার বোমা দিয়েও কি ইরানের সেই রহস্যময় পারমাণবিক বাংকার ধ্বংস করা সম্ভব? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ইরানের দক্ষিণে অবস্থিত ফোর্দো পারমাণবিক কেন্দ্র মাটির 80 মিটার গভীরে একটি পাহাড়ের নিচে অবস্থিত। ধারণা করা হয় এখানেই ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির কার্যক্রম চালাচ্ছে। এমন স্থাপনায় হামলা চালাতে পারবে কিনা MOP, তা নিয়েও রয়েছে সংশয়। ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানের এই পারমাণবিক কেন্দ্রে হামলার পরিকল্পনা করে আসছে, কিন্তু তাদের কাছে থাকা প্রচলিত ক্ষেপণাস্ত্র বা বোমাগুলোর সীমাবদ্ধতা স্পষ্ট। এত গভীরে হামলা চালাতে তারা অক্ষম। এই অবস্থায় বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের GBU-57 বোমা। জানা গেছে, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে কয়েকটি MOP বোমা ভারত মহাসাগরের মার্কিন ঘাঁটিতে মজুত করেছে, যেগুলো ইরান থেকে মাত্র 4,000 কিলোমিটার দূরে। অর্থাৎ এই বোমা B-2 বোম্বার দুটোই প্রস্তুত, অবস্থানে এবং পরিণতির অপেক্ষায়। তবে এখনো স্পষ্ট নয় যুক্তরাষ্ট্র এই বোমা ব্যবহার করবে কিনা। কিন্তু যদি করে, তবে এটি শুধু একটি হামলা নয়, হতে পারে ইতিহাসের মোড় ঘোরানো এক বিস্ফোরণ। এটি হয়তো ঠেকাতে পারবে ইরানের পারমাণবিক অগ্রযাত্রা, তবে শুরু করতে পারে এক ভয়াবহ আঞ্চলিক বা বৈশ্বিক যুদ্ধ। ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলাকে ঘিরে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে উত্তেজনার আগুন। উত্তর কোরিয়া এই হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানায়, এই আগ্রাসন শুধু ইরানের সার্বভৌমত্বের চরম লঙ্ঘনই নয়, বরং গোটা অঞ্চলে এক ভয়ঙ্কর যুদ্ধের আশঙ্কা তৈরি করছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায় এক বিবৃতিতে জানায়, ইসরায়েল আজ কেবল একটি রাষ্ট্র নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর পৃষ্ঠপোষকতায় মধ্যপ্রাচ্যের জন্য ক্যান্সারের মতো এক সত্তা হয়ে উঠেছে। বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য এটি এক ভয়ানক হুমকি। 13 জুন রাতে ইসরায়েল তেহরানের আকাশে ব্যাপক বিমান হামলা চালায়। লক্ষ্যবস্তু ছিল সামরিক ও পরমাণু স্থাপনা। হামলায় ধ্বংস হয় গুরুত্বপূর্ণ অবকাঠামো, নিহত হন একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী। এই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা টানা 6 দিন ধরে। ইরান পাল্টা জবাব দিতে গিয়ে ছুড়েছে প্রায় 400টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 1000 ড্রোন। যুক্তরাষ্ট্রের CNN-কে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলি সামরিক কর্মকর্তারা জানান, এর মধ্যে অন্তত 20টি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে বেসামরিক এলাকাগুলোতে। এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 24 জন ইসরায়েলি, যাদের মধ্যে রয়েছে বেসামরিক নাগরিক ও সেনা সদস্য। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC জানিয়েছে, তারা ইসরায়েলের ভেতরে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ব্যবহার করেছে নিজেদের তৈরি ভয়ঙ্কর অস্ত্র সেজিল-2। এই কঠিন জ্বালানির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 2000 কিলোমিটার এবং এটি ট্রু প্রমিস 3 নামের অভিযানের অংশ হিসেবে নিক্ষেপ করা হয়। IRGC এক বিবৃতিতে বলে, সেজিল-2 ক্ষেপণাস্ত্র দিয়ে ট্রু প্রমিস 3 এর দ্বাদশ তরঙ্গের হামলা শুরু হয়েছে। এই হামলা শুধু প্রতিশোধ নয়, বরং বার্তা,
আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করলে তার মূল্য দিতে হবে। যদিও সিএনএন এখনও ইরানের সেজিল 2 ব্যবহারের দাবির স্বাধীন যাচাই করতে পারেনি, তবে বাস্তবতা বলছে এক ভয়াবহ সংঘাতের মধ্যে ঢুকে পড়েছে গোটা মধ্যপ্রাচ্য। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে যে কোনো সময় এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়তে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনা নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার কাজাকিস্তানের রাজধানী আস্তানায় চীন মধ্য এশিয়ার শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকালে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাফকাত মিরজিওয়েভ এর সঙ্গে এক যৌথ বিবৃতিতে তিনি জানান, ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার ফলে হঠাৎ করে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা বেড়েছে তা নিয়ে চীন গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই বিবৃতির কয়েক ঘন্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দেন শি। তিনি লিখেন, যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্ব চলবে। তার এই মন্তব্য বিশ্ব রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অতীতের সাম্রাজ্য পতনের উদাহরণ টেনে তিনি স্মরণ করিয়ে দেন, শক্তি ও প্রভাব কখনো স্থায়ী থাকে না। শি তার পোস্টে লিখেন, 100 বছর আগে ব্রিটিশ সাম্রাজ্য বিশ্বের 20% সম্পদের নিয়ন্ত্রণে ছিল। অনেকে বিশ্বাস করত এ সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যাবে না। 200 বছর আগে ফ্রান্স ইউরোপ জুড়ে প্রভাব বিস্তার করেছিল। তাদের সেনাবাহিনী ছিল ভয়ের প্রতীক, সংস্কৃতি ছিল ঈর্ষণীয়। 400 বছর আগে স্পেন ম্যানিলা থেকে মেক্সিকো পর্যন্ত বিস্তৃত ছিল। প্রতিটি সাম্রাজ্য নিজেদের অপরিহার্য ভাবত, কিন্তু শেষ পর্যন্ত তারা ধ্বংস হয়ে গেছে। তিনি আরও যোগ করেন, ক্ষমতা ক্ষয়ে যায়, প্রভাবের স্থানান্তর ঘটে। যুক্তরাষ্ট্র যদি বিশ্বে সম্মান হারায় তবে তাদেরও শিক্ষা নিতে হবে, কারণ বিশ্ব সবসময় এগিয়ে চলে। চীনা বার্তা সংস্থা সিনহুয়া ও মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট শি চলমান এই সংঘাতকে আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বিবেচনা করছেন। তিনি বলেছেন, চীন অন্য কোনো দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা বা আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের বিরুদ্ধে। সামরিক সংঘাত কোনো সমস্যার সমাধান নয়, বরং এটি উত্তেজনা বাড়িয়ে দেয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থের বিরুদ্ধে যায়। তিনি দ্রুত এই সংকট নিরসনের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে বলেছে, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের অবৈধ হামলা বন্ধ করতে হবে। দেশটির দাবি, পশ্চিমা শক্তিগুলো বর্তমান সংকটকে কাজে লাগিয়ে রাজনৈতিক শত্রুতার প্রতিশোধ নিচ্ছে। একই দিনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গণহত্যার দিক থেকে হিটলারকেও ছাড়িয়ে গেছেন। তিনি মধ্যপ্রাচ্যের নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি। তিনি আরও বলেন, ইসরায়েলের অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে ইরানের আত্মরক্ষা সম্পূর্ণ স্বাভাবিক এবং বৈধ। অন্যদিকে G7 জোটের নেতারা ইরানকে দায়ী করে এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রতি সমর্থন জানান। সোমবার রাতে প্রকাশিত বিবৃতিতে তারা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানান। তবে চলমান সংঘাতের কারণে কানাডায় অনুষ্ঠিত 51তম G7 সম্মেলন কার্যত আড়ালে পড়ে যায়। ইরানে ইসরায়েলের বিমান বাহিনীর অভিযান শুরু হলে অধিকাংশ সাধারণ ইসরায়েলি মনে করেছিলেন পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু সংঘাতের ষষ্ঠ দিনে ইরান থেকে ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র সেই বিশ্বাসে বড় ধরনের ধাক্কা দিয়েছে। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের প্রথম সারির রাজনৈতিক বিশ্লেষক ও ধারাভাষ্যকার ওরি গোল্ডবার্গ বলেন, বৃহস্পতিবার ভোর থেকে ইরান ধারাবাহিকভাবে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ারশেভায় অবস্থিত সামরিক বাহিনীর কমান্ড সেন্টার, গোয়েন্দা বিভাগের সদর দপ্তর এবং সামরিক গোয়েন্দা শাখার একটি শিবির সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, এই সামরিক শিবিরের পাশে অবস্থিত সোরোকা নামের একটি বেসামরিক হাসপাতালেও ক্ষেপণাস্ত্রের আঘাত লাগে। এতে বেশ কয়েকজন আহত হন। হাসপাতালের মতো একটি মানবিক স্থাপনায় হামলার ঘটনায় সাধারণ জনগণের মধ্যে চরম উদ্বেগ ও বিস্ময় ছড়িয়ে পড়ে। ওরি গোল্ডবার্গ বলেন, এই হামলা ইসরায়েলিদের মনে গভীর আতঙ্ক সৃষ্টি করেছে। এতদিন তারা বিশ্বাস করত পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে, কিন্তু আজকের বাস্তবতা তাদের চোখ খুলে দিয়েছে। তাদের সেই বিশ্বাস
বিশ্বাস পুরোপুরি নির্ভরযোগ্য ছিল না। তিনি আরও বলেন, এখানে ইসরায়েলেরও একটি বড় দায় রয়েছে। দেশের সামরিক ও বেসামরিক স্থাপনাগুলো অত্যন্ত ঘনিষ্ঠভাবে অবস্থিত, ফলে সামরিক স্থাপনাকে টার্গেট করলে আশপাশের বেসামরিক অবকাঠামোরও ঝুঁকি থেকেই যায়। এই হামলাগুলো শুধু সামরিক দিক থেকেই নয়, মনস্তাত্ত্বিক দিক থেকেও ইসরায়েলি সমাজে গভীর প্রভাব ফেলেছে, সরকারের প্রতি আস্থার ভিত টলিয়ে দিয়েছে এবং যুদ্ধ পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এদিকে এই হামলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ সকালে ইরানের সন্ত্রাসী স্বৈরতান্ত্রিকরা বিয়ারশেভার সেরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আমরা তেহরানকে এর চড়া মূল্য দিতে বাধ্য করব। India, we're working a trade deal with Pakistan. I'm so happy. There was a deal that two very smart people decided not to keep going with that war. That could have been a nuclear war. Those are two nuclear powers. গতকাল বুধবার এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকলো হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাগত জানালেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে, তাও আবার জ্যেষ্ঠ কোনো বেসামরিক প্রতিনিধি ছাড়াই। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ইতিহাসে এমন নজির অতীতে দেখা যায়নি। এই মধ্যাহ্ন ভোজভিত্তিক বৈঠক শুধু একটি উচ্চ পর্যায়ের সামরিক সাক্ষাৎ ছিল না, এটি দক্ষিণ এশিয়ার দুই চিরবৈরী পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যকার টানটান উত্তেজনার কূটনৈতিক কেন্দ্রে পরিণত হয়। 2 ঘণ্টাব্যাপী বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ইরান ইস্যু। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মুনির সরাসরিভাবে ট্রাম্পকে অনুরোধ করেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ যেন যুক্তরাষ্ট্র এড়িয়ে চলে, কারণ তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি কূটনৈতিক সম্পর্ক না থাকায় ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসী ইরানের স্বার্থ রক্ষায় দায়িত্ব পালন করে। ইসরায়েলি বিমান হামলার কড়া সমালোচনা করে ইসলামাবাদ একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি হুমকি হিসেবে আখ্যায়িত করে। ট্রাম্পের ভাষায়, আমি ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করে সম্মানিত বোধ করছি। আমরা ইরান নিয়ে গভীর আলোচনা করেছি। পাকিস্তানের বোঝাপড়া অনেক দেশের চেয়ে ভালো। তবে এই বৈঠক শুধু কূটনীতির পরিসরে আটকে থাকেনি। বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা, এমনকি ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যৎ নিয়েও কথা হয়। ট্রাম্প প্রকাশ করেন তিনি পাকিস্তানের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারত্ব গড়তে চান, কিন্তু যেটি সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে তা হল ট্রাম্পের বিস্ফোরক দাবি, আমি ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়ে দিয়েছি। সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, দুই অত্যন্ত বুদ্ধিমান নেতা মুনির ও মোদি যুদ্ধ না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমি তাদের দুজনকেই ধন্যবাদ জানাই। এটি এমন একটি যুদ্ধ হতে পারত যা পারমাণবিক ধ্বংসযজ্ঞ ডেকে আনত। ট্রাম্প আরও বলেন, এই মানুষটি অর্থাৎ মুনির পাকিস্তানের পক্ষে, মোদি ভারতের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, আর আমি সেটা থামিয়েছি। আমি যুদ্ধ থামিয়েছি। আমি পাকিস্তানকে ভালোবাসি। মোদিও অসাধারণ মানুষ। আমরা ভারতের সঙ্গে বড় একটি বাণিজ্য চুক্তি করব। ট্রাম্পের এমন দাবিকে ঘিরে ওয়াশিংটন এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গন সরগরম। পাকিস্তান সেনাবাহিনীর ভাষ্যমতে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের অনুরোধ জানান মুনির। এরপরই নাকি হোয়াইট হাউসে আমন্ত্রণের সিদ্ধান্ত নেন ট্রাম্প। তবে ভারতের প্রতিক্রিয়া ছিল একেবারে উল্টো সুরে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি স্পষ্ট ভাষায় জানান, ওই সময় ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি বা পাকিস্তানের সঙ্গে মার্কিন মধ্যস্থতা নিয়ে কোনো আলোচনা হয়নি। সেনা অভিযানের বিষয়ে আলোচনা হয়েছে দুই দেশের বিদ্যমান সামরিক হটলাইন চ্যানেলের মাধ্যমে এবং পাকিস্তানের অনুরোধে। তিনি বলেন, ভারত অতীতে কখনো মধ্যস্থতা মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না। জানা গেছে ট্রাম্প মোদিকে অনুরোধ করেছিলেন কানাডা থেকে ফেরার পথে যুক্তরাষ্ট্রে যাত্রা বিরতির জন্য, কিন্তু পূর্বনির্ধারিত ব্যস্ত সূচির কারণে মোদির পক্ষে তা সম্ভব হয়নি। সবচেয়ে বড় প্রেক্ষাপট তৈরি হয় 22 এপ্রিল কাশ্মীরে একটি ভয়াবহ হামলার পর, যেখানে 26 জন নিহত হন। নয়াদিল্লি দাবি করে হামলাটি পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীদের কাজ। এরপর 7 মে ভারতের পাল্টা বিমান হামলার মাধ্যমে দুই দেশের মধ্যে শুরু হয় 4 দিনের প্রবল সামরিক উত্তেজনা। ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধবিমান, আর্টিলারি সবকিছুই ব্যবহৃত হয় এই সংঘাতে। এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল মুগেলম্যান বলেন, দিল্লির কাছে বড় প্রশ্ন
যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্কের ঘনিষ্ঠতা কতটুকু সহ্যযোগ্য যাতে তা ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষতি না করে। তিনি হুঁশিয়ারি করে বলেন, যদি ট্রাম্প কাশ্মীর বা যুদ্ধবিরতি নিয়ে নিয়মিতভাবে মন্তব্য করতে থাকেন তাহলে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন সংকটে পড়তে পারে। সত্যি দক্ষিণ এশিয়ার আকাশ এখন শুধু ড্রোন বা ক্ষেপণাস্ত্রই নয়, ব্যস্ত কূটনৈতিক লড়াইতেও সরগরম। আর ট্রাম্প যথারীতি তার একক স্টাইলে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে।